আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সরলরেখার সেকেন্ড মাস্টার ক্লাসে। আজকে আমরা আলোচনা করব দুইটি বিন্দুর সংযোগ রেখাকে নির্দিষ্ট অনুপাতে বিভক্তিকরণ সম্পর্কিত সমস্যা এবং ত্রিভুজের বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক সংক্রান্ত সমস্যা। যথারীতি তোমাদের সাথে আমি শোভন আছি, আর আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে। তো চলো আমরা সরাসরি প্রবলেম গুলোতে চলে যাই। তো সর্বপ্রথম আমরা অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণের সূত্রটা একটু রিভিশন দিয়ে নিব। তো আশা করি আমাদের সবার মনে আছে যে আমরা যদি কিনা সাপোজ এখানে মনে করো একটা পয়েন্ট যদি কিনা আমি নেই, পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে P(x1, y1), এখানে মনে করো আমি আরেকটা পয়েন্ট নিলাম Q(x2, y2), ঠিক আছে। তো এই দুইটা পয়েন্টকে যদি কিনা আমি কানেক্ট করি, আমি যদি সংযুক্ত করি, এখন আমি এখানে একটা রেখাংশ পাচ্ছি বা সংযোগ যে সরলরেখাটা পাচ্ছি PQ। এই PQ দুই ভাবে বিভক্ত হতে পারে। একটা হচ্ছে সে অন্তর্বিভক্ত হতে পারে, অর্থাৎ এদের অন্তর্বিভক্তিকরণ যে বিন্দুটা আছে, বিভক্তিকরণের যে বিন্দু PQ এর কোনো মাঝে কোনো একটা জায়গায়, সাপোজ এই জায়গাটাতে একটা পয়েন্ট থাকবে হচ্ছে R, ঠিক আছে। সো আরেকটা কেস কি হতে পারে, আরেকটা কেস হতে পারে এরকম, মনে করি P এখানে পয়েন্ট আছে x1, y1, এখানে আরেকটা পয়েন্ট আছে হচ্ছে Q(x2, y2). সো এই যে এখানে দুটো পয়েন্ট আছে x2, y2, এদেরকে যদি কিনা এবার আমি সংযোগ করে দেই, মনে করো এদেরকে আমি সংযুক্ত করে দিলাম। এবার এদের যে বিভক্তকরণ যে বিন্দুটা থাকবে, সে থাকবে হচ্ছে এদের বাহিরে। সাপোজ বিন্দুটা আছে PQ এই রেখাংশের বাহিরে কোন একটা জায়গায়, মনে করো আমরা বিন্দুটাকে যদি ধরি R, তাহলে এই R কিন্তু এদের বাহিরে আছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক গুলো বের করা। সো অলরেডি আমরা কলেজে শিখেছি, যখন অন্তর্বিভক্তকরণ করবে তখন এই যে R এর স্থানাঙ্ক যদি কিনা আমরা x, y ধরি, সেক্ষেত্রে আমাদের বিন্দুটার স্থানাঙ্ক কি হয়? সেটা হয় নিচে আমরা লিখি m1 + m2, উপরে m(x2 + m2x1), ঠিক আছে। অথবা আমরা এভাবে মনে রাখতে পারি যে নিচে লিখবো m1 + m2, উপরেও লিখবো m1 + m2। যখন 1 লিখবো এর সাথে লিখবো 2, যখন 2 লিখবো এর সাথে লিখবো 1, ঠিক আছে। যার যেভাবে মনে থাকে। সিমিলার ভাবে এখানে আমরা পরের যে বিন্দুটা লিখি সেটা হচ্ছে m1 + m2, এখানে আবার m1 + m2, 1 এর সাথে 2, 2 এর সাথে 1। তো এই আমাদের অন্তর্বিভক্তকরণের বিন্দুর স্থানাঙ্ক, যেখানে কিনা অনুপাতটা খুব গুরুত্বপূর্ণ। অনুপাতটা মনে করি এই ডিস্টেন্সটাকে আমরা বলছি m1, এবং পরবর্তীতে মনে করো আমরা এই ডিস্টেন্সটাকে বলছি m2। এই অন্তর্বিভক্তকারীর মূল কনসেপ্ট, ঠিক আছে। এখন আমাদের মূল ঝামেলাটা হয় যে জায়গায়, সেটা হচ্ছে বহির্বিভক্তকরণ বিন্দু নিয়ে। যেমন ধরো এখানে যে আমরা যদি কিনা উপরের জিনিসটাকে আমরা একটু রিরাইট করতে চাই, আমরা চাইলে এইভাবে লিখতে পারি, যেখানে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে PR(QR) = m1:m2, ঠিক আছে। এই মোটামুটি আমাদের আইডিয়া। আমরা যদি একটু পাশের লেখাটার সাথে তাল মিলিয়ে পড়ি, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এর সংযোগ সরলরেখা বা রেখাংশ বলাটা আরো অ্যাকুরেট। এটা CXY বিন্দুটি যদি কিনা m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে আমরা এই C এর স্থানাঙ্কটা এখানে পাচ্ছি। এখন বহির্বিভক্তকরণের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি কি হবে। তো বহির্বিভক্তকরণের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে, এই যে PQ এর বাহিরে কিন্তু আর থাকবে। এখন এই যে বাহিরে থাকবে, বাহিরে কোন পাশে থাকবে? তো মনে করো এই ডিস্টেন্সটা যদি কিনা এমন থাকে, এই পুরা ডিস্টেন্সটা মনে করো হচ্ছে m1, ওকে। আর এই যে নিচের যে ডিস্টেন্সটা, এইটা মনে করো m2। তাহলে এখন আমরা কার থেকে কার ডিস্টেন্স নিচ্ছি? আমরা আসলে প্রান্ত বিন্দু থেকে দূরত্বগুলো নিচ্ছি। আমরা কিন্তু প্রথমবারও কি করেছিলাম, আমাদের একটি প্রান্ত বিন্দু ছিল P থেকে দূরত্ব নিয়েছি, এবং দ্বিতীয়বার আমাদের আরেকটি প্রান্ত বিন্দু ছিল Q থেকে দূরত্ব নিয়েছি। অনুরূপ ভাবে এখানে আমাদের প্রথম প্রান্ত বিন্দু P থেকে আমরা দূরত্ব নিয়েছি PR, আবার নিচের অন্য যে প্রান্ত বিন্দু Q থেকে দূরত্ব নিয়েছি QR, ঠিক আছে। কিন্তু এইভাবে পুরো জিনিসটা ফাংশন করছে। তার মানে এখানেও কিন্তু আমাদের অনুপাতটা সেম, সেটা হচ্ছে PR(QR) = m1:m2। তার মানে আমাদের লেখাটা প্রায় সেম, কিন্তু আসলে বিন্দুর অবস্থানটা কিন্তু ডিফারেন্ট। অলসো এটার ফর্মুলাটাও ডিফারেন্ট। আমরা জানি যে প্লাস চিহ্নগুলোর জায়গায় কি দিতে হয়? মাইনাস দিতে হয়। যেমন এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে প্লাস গুলোর পরিবর্তে এখানে কি দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে। সো এই জায়গায় স্টুডেন্টদের একটু ছোট্ট কনফিউশন থাকে, সেটা আমি আরেকটু ডিটেইলে তোমাদের সাথে ডিসকাস করতে চাই। সাপোজ মনে করো এখানে একটা পয়েন্ট আছে P, এখানে একটা পয়েন্ট আছে Q। সো এই আমাদের P পয়েন্ট, আর এই আমাদের Q পয়েন্ট। সো এদেরকে আমি এখন সংযোগ করলাম, খুব ভালো কথা। সো এখন ওরা আমাকে বহির্বিভক্তকরণ বিন্দু বের করতে বলেছে, যার অনুপাত হচ্ছে
2:1, ঠিক আছে? মনে করো আমাকে একটা বহির্বিভক্ত বিন্দু বের করতে বলেছে যার অনুপাত হচ্ছে 2:1। এখন এটা যদি 2:1 হয় তাহলে কিন্তু খুব সিম্পলি আমি যে জিনিসটা বলতে পারি যে এই আর এর পজিশনটা হচ্ছে, মনে করো হচ্ছে এরকম কোন একটা জায়গায়, সাপোজ আর আছে এরকম কোন একটা জায়গায়, এবং চোখের আন্দাজে আমাদের কাছে মনে হচ্ছে যে পি থেকে আর এর যে দূরত্ব, পি থেকে আর এর যে দূরত্ব এটা কিন্তু আসলে দ্বিগুণ হচ্ছে, এবং কিউ থেকে আর এর যে দূরত্ব সেটা আসলে 1 গুণ হচ্ছে। সো মনে হচ্ছে যে আসলে এই জিনিসটা ঠিকঠাক আছে। তার মানে এই ক্ষেত্রে আমার প্রশ্ন তোমাদেরকে আমি কি করেছিলাম, আমি বলেছিলাম 2:1। এবার আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই। সো এখানে মনে করো সিনারিও সব সেম, আমি পাশাপাশি ছবিগুলো আঁকি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মনে করো এখানেও সিনারিও সেম, যেখানে একটা পয়েন্ট আছে পি, এখানে একটা পয়েন্ট আছে হচ্ছে কিউ। বাট এবার আমি 2:1 অনুপাতে বহির্বিভক্ত বলছি না, এবার আমি বলছি 1:2 অনুপাতে বহির্বিভক্ত। ঠিক আছে, ভালো মতো প্রশ্নটা শুনে এবার আমি কি বলেছি, এবার আমি বলেছি 1:2। তো এখন তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবতে পারো যে ভাইয়া তাহলে একটা কাজ করি, তাহলে হচ্ছে যে এই বরাবর আগের মতো এই বরাবর এখানে 8 চিন্তা করি। কিন্তু তুমি দেখো এই বরাবর যদি তুমি 8 চিন্তা করো, এবার চোখের আন্দাজে চিন্তা করো, চোখের আন্দাজে চিন্তা করলে কি হবে, এই পুরা টুককে তুমি বলতে চাচ্ছ 1 গুণ, আর কিউ থেকে আর মানে এই এতটুকু বলতে চাচ্ছ তুমি দ্বিগুণ। তো এটা কি সম্ভব? চোখের আন্দাজ কি তাই বলে? তাহলে একটু চিন্তা করে দেখো তো যে আসলে আমরা ভুলটা করেছি কোথায় বা এখানে ঝামেলাটা কোন জায়গায়, একটু চিন্তা করো। তো আই গেস তুমি চিন্তা করলে খুব সহজেই বুঝতে পারছো যে আমার এখানে সবই ঠিক ছিল, জাস্ট পি এর পজিশনিংটা আমি ভুল চিন্তা করেছি। আমার যেটা করার দরকার ছিল পি এর পজিশনিংটা এই জায়গায় চিন্তা করা, সরি আর এর পজিশনিংটা এই জায়গায় চিন্তা করা। সো আর যদি তুমি এখানে চিন্তা করো, যেহেতু তুমি পি আর কিউ কে চেঞ্জ করতে পারবে না কারণ পি আর কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে, সো পি আর কিউ আগের মতোই থাকুক, সমস্যা নেই। এবার তুমি চিন্তা করে দেখো, এবার পি থেকে আর এর যে দূরত্ব এটা 1 মনে হয় ঠিক আছে, ঠিক আছে। আবার কিউ থেকে আর এর যে দূরত্ব এই পুরাটা সম্ভবত 2, এটাও মনে হয় ঠিক আছে। তো তার মানে আই গেস আমরা বুঝতে পারছি যে এই অনুপাতের উপর ভিত্তি করে বহির্বিভক্তকারী বিন্দুর যে অবস্থান সেই অবস্থানটা কিন্তু ডানে বা বায়ে হতে পারে। তো পুরো জিনিসটা যদি আমি একটু সামারি দিই, একটু কনক্লুশন দিই, সেটা কি হবে? অন্তর্বিভক্ত এটা তো বোঝাই যায় যে পি আর কিউ এর সংযোজক বিন্দুর মাঝে হবে, ঠিক আছে, এবং সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে এটা। বহির্বিভক্ত কোথায় থাকবে? পি কিউ এর বাহিরে থাকবে। এখন কথা হচ্ছে ও কি পি এর দিকে থাকবে নাকি কিউ এর দিকে থাকবে? তো আমরা প্রথম দিকে লক্ষ্য করতে দেখতে পাচ্ছি যে যখন কিনা 2:1 ছিল তখনও ছিল কিউ এর দিকে, আবার যখন 1:2 ছিল তখনও কি ছিল, কি পি এর দিকে। তার মানে যেটা ছোট ওই বহির্বিভক্ত বিন্দু কি তার কাছে থাকবে, আর বড়টা থেকে কি দূরে থাকবে। তো সে কমন সেন্স থেকেও বোঝা যায়, কারণ যে কাছে দূরত্ব কম, যে দূরে দূরত্ব বেশি। তো এইভাবে আসলে পুরো জিনিসটা ডিজাইন করা হয়েছে বা এইভাবে জিনিসটা আসলে কাজ করে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। বাট ম্যাথ করার ক্ষেত্রে আসলে অত ঝামেলা নাই, ম্যাথ করার ক্ষেত্রে আমরা জাস্ট ফর্মুলায় মান বসিয়ে দিলেই কিন্তু আমাদের পুরো ব্যাপারটা হয়ে যাচ্ছে। অলরাইট, তো চলো আমরা হচ্ছে এবার আমরা অঙ্কগুলো দেখি। সো প্রথম অঙ্কতে বলেছে সমদ্বিখণ্ডক। তো সমদ্বিখণ্ডক মানে কি? এই ম্যাথটা তুমি অনেক ভাবে করতে পারো। প্রথম ভাব যেটা হতে পারে যে এখানে যদি তুমি চিন্তা করো দুটা বিন্দু, একটা বিন্দু হচ্ছে এ আর একটা বিন্দু হচ্ছে বি। সো দুটা বিন্দু যদি হয় সমদ্বিখণ্ডক মানে কি, তুমি তার ঠিক মাঝখানের বিন্দুটাকে তুমি খুঁজে বের করতে চাচ্ছ। তো এই মাঝের বিন্দুটাকে যে তুমি খুঁজে বের করতে চাচ্ছ তাহলে অনুপাতটা কত? খুব সিম্পল, অনুপাতটা হচ্ছে 1:1। অলরাইট, তাহলে এবার তুমি যদি কিনা আগের ফর্মুলাটা বসাও তাহলে নিচে কি হবে? m1 প্লাস m2, উপরে কি m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু x1। অলরাইট, তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা কিন্তু খুব ইজিলি একটা নতুন ফর্মুলাই পেয়ে যাচ্ছি, x1 ডিভাইডেড বাই x2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সিমিলার ভাবে y এর জন্য আমরা একটা ফর্মুলা পাচ্ছি which is y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে তুমি কি করতে পারো, পরীক্ষায় যদি এই ম্যাথগুলো আসে তুমি ওই m1 m2 এর ফর্মুলা দিয়েই করতে পারো, যেখানে m1 আর m2 এর মান হচ্ছে 1, অথবা তুমি ডাইরেক্ট এই ফর্মুলা গুলাও কিন্তু ব্যবহার করতে পারো। আর পাশাপাশি আমি তোমাদেরকে একটা শর্টকাট শিখিয়ে দিব, যে শর্টকাট ব্যবহার করে আমাদের পরের স্লাইডের যে ম্যাথগুলো আছে সেগুলো খুব সহজে করে ফেলা যাবে। তো চলো দেখি একটা একটা করে আমরা আগাই। তো প্রথমে এই ম্যাথটা আমরা শর্টকাটে করার চেষ্টা করি, আগে কনসেপ্টটা বুঝো, পরে তুমি নিজে নিজেই দ্রুত করে ফেলতে পারবা। তো মনে করি এখানে একটা পয়েন্ট আছে 3,2, আর এখানে একটা পয়েন্ট আছে 6,8। তো আমাদের কাজ হচ্ছে এদের মধ্যবিন্দু বের করা বা সমদ্বিখণ্ডক বের করা। সো এবার তুমি লক্ষ্য করো মধ্যবিন্দুটা এরকম কোন একটা জায়গায় আছে,
এবার আমরা একটা কনসেপ্ট ব্যবহার করবো, এটাকে আমরা বলি উদ্ভাসের ভাষায় কম কম বেশি বেশি। তো তুমি যদি কম কম বেশি বেশি কনসেপ্টটা ব্যবহার করো, তুমি লক্ষ্য করে দেখো এখানে তোমার ভুজের মান কত 3, আর এখানে ভুজের মান কত 6, তাই না? তাহলে তুমি 3 থেকে 6 গেলে তুমি এ থেকে, এটার নাম দিলাম মনে করো এ, এটার নাম দিলাম মনে করো বি, এটা মনে করো সি। তুমি জাস্ট নর্মালি চিন্তা করো যে আমি একটা পুরা রাস্তা গিয়েছি, তো পুরা রাস্তায় গিয়েছি মনে করো 4 ঘর গেলে, 4 ঘর গেলে আমি শুরু থেকে শেষে গিয়েছি। তাহলে তুমি আমাকে বলো তো অর্ধেক গিয়েছি কয় ঘর? খুব সিম্পল, 2 ঘর, তাই না? তাহলে কি আমি ইনিশিয়াল পয়েন্ট থেকে 4 বাড়ালে আমি শেষ পয়েন্টে চলে যেতে পারি? তাহলে ইনিশিয়াল পয়েন্ট থেকে কি জাস্ট 2 বাড়ালেই কি আমি শেষ পয়েন্টে, মাঝের পয়েন্টে চলে আসতে পারি না? তো ব্যাপারটা কিন্তু এভাবেই কাজ করে। যেমন দেখো এখানে আছে 3, এখানে আছে 6, তো 3 থেকে 6 বেড়েছে না কমেছে? উত্তর হচ্ছে বেড়েছে। কত বেড়েছে? এখানে হচ্ছে 3 বেড়েছে। তো এই পুরা রাস্তার জন্য ভুজ বেড়েছে কত? 3। এখন তুমি পুরা রাস্তায় যেতে চাচ্ছ না, তুমি মাঝখানের পয়েন্টে যেতে চাচ্ছ। তাহলে তোমার কমন সেন্স ইউজ করো তো, যে তুমি পুরা রাস্তা যেতে পারছো 3 বাড়লে, তাহলে মাঝে যেতে পারবা কত? 1.5 বাড়লে, তাই না? তো আমি যদি কিনা এই পয়েন্টটা জাস্ট মনে মনে 1.5 বাড়াই, তাহলে এখানে 3 আছে, 3-এর সাথে 1.5 বাড়ালে কত হবে? 4.5, বা এটাকে আমি কি লিখতে পারি? 9/2। তাহলে এই পয়েন্টটা আসবে হচ্ছে 9/2। তো এখানে একটু ভগ্নাংশ আসায় হয়তো তোমার কাছে জিনিসটা জটিল লাগতে পারে, আমি কোটিটা বের করে তোমাদেরকে দেখাই, কোটিটা দেখবা খুব সিম্পল ভাবে তুমি বুঝতে পারবে। তো সেম জিনিসটা আমি আরেকবার বুঝাই, তোমরা একটু মনোযোগ দাও। তো আমি সেম জিনিসটা এখন কোটির জন্য বুঝাবো। তো কোটিতে দেখো এখানে কত আছে? 2, এখানে আছে 8। এবার আর কোনো ভগ্নাংশের ঝামেলা হবে না, তো আমরা খুব সহজেই বুঝতে পারবো। সো 2 থেকে 8, তুমি আবার চিন্তা করো বেড়েছে না কমেছে? তুমি বলবা বেড়েছে। কত বেড়েছে? তুমি বলবা 2 থেকে 8 হচ্ছে 6 বেড়েছে। তাহলে এবার সেম প্রশ্ন তোমার কাছে, যে আমি শুরু থেকে শেষে যাচ্ছি, 6 বেড়েছে, কিন্তু আমি তো শেষে যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি মাঝখানে যেতে। তাহলে পুরো রাস্তা হচ্ছে 6, তাহলে অর্ধেক রাস্তা কত? 3, তাই না? তাহলে আমি 2 থেকে 6 বাড়লে 8 হয়, তাহলে 2 থেকে 3 বাড়লে কত হবে? 5 হবে। তাহলে দেখো আমার মুখে মুখে অঙ্কটা হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। ঠিক আছে, 9/2, 5। সো এখন এই ম্যাথসটাই তুমি হয়তো এটার খুব বেশি মানে বেনিফিট পাচ্ছ না, বাট পরের ম্যাথস গুলাতে আমরা এই বেনিফিটটা পাবো, কারণ এই ম্যাথসে এই ফর্মুলা ইউজ করলেও অনেক দ্রুত হয়ে যায়। বাট পরের ম্যাথসটা আমরা সেম কনসেপ্ট ব্যবহার করে করবো, এবং দেখো এটা কত দ্রুত করা যায়। যেমন আমি তোমাদের দুই ভাবেই করে দেখাচ্ছি। প্রথমে কি আছে? একটা বিন্দু দেওয়া হচ্ছে 1, 4 আর 9, 12, এটা হচ্ছে 3:5। ওকে, ভেরি গুড। তাহলে এবার দেখো আমি যদি ম্যাথসটা করতে চাই, এখানে একটা পয়েন্ট আমি চিন্তা করলাম, এটা হচ্ছে 1,4, এখানে আমি আরেকটা পয়েন্ট চিন্তা করলাম 9,12। এবার এদেরকে সংযোগ করলাম। এবার আমার এমন একটা পয়েন্ট দরকার যে কিনা এই রেখাংশটাকে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে তুমি আবার ওই যে আগের কনসেপ্টটা ইউজ করো। তুমি চাইলে হচ্ছে যদি, আচ্ছা তুমি রিটার্নে কিভাবে করবে মানে সেটাও দেখাই দিই। সেটা হচ্ছে তুমি ফর্মুলা ইউজ করবা। ফর্মুলা কি এখানে? আমি যদি এই পাশে একটু ফর্মুলা দিয়ে করে দিই, এটা হচ্ছে x = m1 + m2, m1 + m2। দেন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে একের সাথে 2 গুণ করতে হবে। আমি যদি এটাকে মনে মনে x1, y1, আর এটাকে যদি কিনা x2, y2 ধরে নেই, ঠিক আছে? তাহলে আমি 2 গুণ করব, তাহলে হচ্ছে 9 গুণ করব, 3 × 9 আর 5 × 1। তাহলে এখানে ক্যালকুলেট করলে উপরে আসবে হচ্ছে 27 আর 5, তাহলে আসবে 32, এখানে আসবে 8, সিম্পলিফাই করলে আসবে 4। ওকে, আবার আমি যদি y এর মানটা বের করতে চাই, এখানে সিমিলার ভাবে 3 + 5, এখানেও 3 + 5, প্রথমটার সাথে দ্বিতীয়টা, তার মানে 3 × 12, আর প্রথমটা এটা হচ্ছে 5 × 4। তাহলে উপরে কত আসে? এটা 36 আর 20, তাহলে এটা আসবে 56, আর এটা হচ্ছে 8, তাহলে সিম্পলিফাই করলে আসবে 7। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 4,7। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা যারা কিনা ফর্মুলা ইউজ করে করতে চাও, তোমরা এই মেথডে করবা। বাট যারা কিনা শর্টকাট ইউজ করতে চাও, তারা কি করবা? দেখো এখানে আছে 1, এখানে আছে 9। তো আমার প্রশ্ন, এটা কি বেড়েছে না কমেছে? তোমরা অবশ্যই বলবে এটা বেড়েছে। কত বেড়েছে? তোমরা বলবা 8 বেড়েছে, রাইট? এবার একটা মজার জিনিস লক্ষ্য করে দেখো, এটা কি 3:5 না? তো যেহেতু এটা 3:5, দেখো 3 আর 5 যোগ করলে কত? 8। তাহলে তুমি একের সাথে 8 যোগ করলে তুমি পাচ্ছ 9। তাহলে এবার তুমি তোমার কমন সেন্স ইউজ করো, যে তুমি এই পয়েন্টের সাথে ভুজে 8 যোগ করলে পাচ্ছ 9, কিন্তু তুমি তো এই পয়েন্টে আসতে চাচ্ছ, তাই না? তাহলে তুমি একটু চিন্তা করে বলো তো, এখান থেকে পুরাটা যোগ করলে 8, তাহলে এখান থেকে 8 যোগ করলে তুমি পাচ্ছ এইটা। তাহলে তুমি এই পয়েন্ট থেকে যখন এখানে আসতে চাচ্ছ, কত যোগ করবা? বুঝতেই পারছো, 3 যোগ করতে হবে। আর একের সাথে 3 যোগ করলে কত হয়? 4।
ঠিক আছে, যারা বোঝোনি তারা আবার দেখো। আমরা এবার কোটিটা দিয়ে বুঝাই। সো কোটির ক্ষেত্রে এখানে কত আছে, 4 আছে, এখানে কত আছে 12। সো সেই আগের কথা, বেড়েছে না কমেছে? তুমি বলবা বেড়েছে। কত বেড়েছে? 8 বেড়েছে, তাই না? তাহলে দেখো 8 যদি বাড়ে, সিমিলার ভাবে এখানে 3 আর 5 এটা যোগ করলেও কত হচ্ছে, 8 হচ্ছে। সো এবার তুমি তাহলে 4 এর থেকে কত বাড়াবা? তুমি বুঝতেই পারছো কত, 3 বাড়বে। আর 4 এর থেকে 3 বাড়লে কত হয়, 7। সো লক্ষ্য করে দেখো আমাদের অ্যান্সার কিন্তু সেম। বুঝতে পারছি? সো এই ট্রিক্সটা যেই ম্যাথ গুলাতে অ্যাপ্লিকেবল, এবং তুমি যদি এই ট্রিক্সটা রপ্ত করতে পারো প্র্যাকটিসের মাধ্যমে, নিমিশেই তুমি ম্যাথ শেষ করে ফেলতে পারবে। ঠিক আছে, সো আমি এই ম্যাথটা তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার রিপিট করছি, বাট এবার আর 3 দিয়ে রিপিট করবো না, এবার 5 দিয়ে রিপিট করব। কিভাবে দেখো, কি বলেছি, এখানে 1 আর এখানে কত 9, তাই না? তাহলে এখান থেকে 8 বাড়লে কত হয়, 9 হয়। তাহলে দেখো তো 1 এর থেকে 3 বাড়লে কত? তুমি বলবে 4। তাহলে এবার আবার নেক্সট প্রশ্ন, 4 এর থেকে 5 বাড়লে কত? তুমি বলবে কত, 9। তাহলে দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে। বুঝতে পারছি? সিমিলার ভাবে যদি কোটির ক্ষেত্রে লক্ষ্য করি, এখানে আছে 4, এখানে আছে কত 12, বেড়েছে না কমেছে? 8 বেড়েছে। তো যদি 8 বাড়ে, আবার একই ভাবে 4 এর সাথে 3 বাড়লে কত, 7, 7 এর সাথে 5 বাড়লে কত, 12। তাহলে কিন্তু আমার পুরো অঙ্কটাই হয়েছে। সো আমি তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে সিমিলার ম্যাথ অনেকগুলা করে দিচ্ছি। যেমন এই ম্যাথটা ডিউতে 2বার এসেছে। ডিউ করেছে কি অলমোস্ট সেম একটা ম্যাথ, জাস্ট একটা ভ্যালু চেঞ্জ করে দিয়েছে। তো চলো পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা ডিউতে এসেছে, জাহাঙ্গীরনগর এসেছে, ওরা সব সেম রেখেছে, জাস্ট এখানে -12 দিয়েছে। ওকে, তো চলো দেখি এই ম্যাথটা কিভাবে করা যায়। তো এটাও তুমি যথারীতি আগের মতো ফর্মুলা দিয়ে করতে পারো। আমরা একটু ঝটপট ফর্মুলা দিয়ে করে ফেলি। তো এখানে x1 x সমান নিচে আসবে, ওখানে 3 আর 5 আছে, তাহলে নিচে যোগ করলে আসবে 8, উপরে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, আর 3 এর সাথে হচ্ছে পরেরটা গুণ হবে 3 × 9, আর 5 এর সাথে প্রথমটা। তো এবার আমি যদি ক্যালকুলেট করি, এটা 8, এটা হবে 27, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 32, তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে 4। আবার y এর মান যদি, এবার আমি আরো তো ক্যালকুলেশন তোমাদের ডিটেইল এক্সপ্লেইন করছি না, এটা আসবে 8, 3 + 5, তো 3 এর সাথে হবে -12, তাহলে এখানে -12 আসবে, আর 5 এর সাথে আসবে হচ্ছে 4। তাহলে ক্যালকুলেট করলে উপরে আসবে -36 আর 20, তাহলে -16/8 ক্যালকুলেট করলে আসবে -2। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 4, -2। তাহলে দিস ওয়ান তুমি এভাবে করতে পারো। আবার চাইলে কি ওই আবার কম কম বেশি বেশি। সো চলো দেখি এবার কিভাবে করতে হবে। সো পয়েন্ট নাও 14, আর একটা পয়েন্ট নাও 9, -12। এবার আমার যে বের করতে হবে সেই পয়েন্টটা কত, রেশিওটা সেম 3:5, 3 আর এখানে কত 5। সো এবার আমরা ট্রাই করে দেখি পারি কিনা। সো এখানে আছে 1, এখানে আছে 9, সো সেই পুরাতন কথা, বেড়েছে না কমেছে? তুমি বলবা বেড়েছে। কত বেড়েছে? 8 বেড়েছে। তো যেহেতু 8 বেড়েছে, এখানে 3 আর 5 যোগ করলে কত হয়, 3 আর 5 যোগ করলেও কত হয়, 8। তাহলে এবার আমি কি করব, আমি এই পয়েন্টের সাথে 8 যোগ করলে এই পয়েন্ট পাচ্ছি, কিন্তু আমার কি এই পয়েন্টটা দরকার? আমার তো দরকার হচ্ছে এই পয়েন্টটা। তাহলে এবার বলো তো কত যোগ করব? বুঝতেই পারছো, 3 যোগ করব। তাহলে একের সাথে 3 যোগ করলে কত হয়, 4। সো সেম জিনিস আমি আরেকবার রিপিট করলাম। এবার দেখো মজা হচ্ছে পরের ম্যাথটায়, পরের মানে কোটিতে আর কি। সো কোটিতে কি আছে, বুঝ না হয় সবাই পেরে গেল। এবার কোটির ক্ষেত্রে একটু একটা ঝামেলা হয়ে গেল, আপনার ট্রিক্স তো ভাই কাজে লাগতেছে না। না, এই ক্ষেত্রেও ইনশাল্লাহ কাজে লাগবে। কিভাবে লাগবে দেখো, এখানে আছে 4, এখানে আছে 12, -12। তো এখন একই প্রশ্ন, এটা কি বেড়েছে নাকি কমেছে? তো এখন কথা হচ্ছে এটা কত বেড়েছে বা কত কমেছে। প্রথম কথা, এটা কমেছে। ঠিক আছে, কেন কমেছে? তুমি যদি সংখ্যা রেখায় চিন্তা করো, 4 আছে আর -12 আছে, সংখ্যা রেখায় চিন্তা করলে ডেফিনেটলি এটা কমেছে। এখন কথা হচ্ছে কত কমেছে। দেখো 4 থেকে 0-তে গেলে কি 4 কমবে, আবার 0 থেকে -12-তে গেলে কি আরো 12 কমবে। তাহলে টোটাল কত কমবে, 4 আর 12, টোটাল 16 কমবে। এখন তো একটা ঝামেলা হয়ে গেল, সেটা হচ্ছে ভাইয়া কমছে 16, বাট এখানে আছে 3 আর 5, তাহলে তো আপনার স্ট্র্যাটেজি মিলবে না। কারণ আগের বার আপনার স্ট্র্যাটেজি মিলেছিল, কারণ 8 বেড়েছিল বা 8 কমেছিল, এবং 3 আর 5 যোগ করলেও কত হচ্ছিল, 8 হচ্ছিল। সো আপনার স্ট্র্যাটেজি মিলেছে। এবার আপনার স্ট্র্যাটেজি কিভাবে মিলাবেন, ঠিক আছে? তো এবার এটা মিলানোর একটা খুব ইজি ট্রিক্স আছে, এটা তোমরা প্র্যাকটিস করতে করতে ইউজ টু হয়ে যাবা। 3:5 কে আমি যদি 6:10 লিখি, আমার এটা কি কোনো ভুল হবে? একটু চিন্তা করে দেখো তো। এই 3:5 এর পরিবর্তে মনে করো আমি লিখলাম 6:10, একই কথা কিন্তু, তাই না? আর 6 আর 10 যোগ করলে কত হয়, 6 আর 10 যোগ করলে হয় 16, এবং আমার এখানে কত কমেছিল, 16 কমেছিল। তার মানে আমার কিন্তু স্ট্র্যাটেজিটা একদম মিলে যাচ্ছে। অলরাইট, তাহলে এবার আমি যে কাজটা করব, এবার 4 থেকে আমি কি 3 কমাবো নাকি 6 কমাবো? তো তোমরা সবাই আই গেস বুঝতে পারছো, আমরা এবার
6 কমাবো। 4 থেকে 6 কমালে কত হয়? 4 থেকে 4 কমালে 0, 0 থেকে আরো 2 কমাবো, তাহলে কত হয়? -2। তাহলে এই আমাদের অ্যান্সার চলে আসলো 4, -2। সো এখানেও সেম জিনিস। সো তোমার কাছে ইনিশিয়ালি হয়তো মনে হতে পারে যে একটু ভাই ঝামেলা লাগতেছে, বাট না, তুমি যদি এটা ইউজ টু হয়ে যাও, তুমি জাস্ট প্রশ্ন দেখে ইনস্ট্যান্ট আনসার বলে দিতে পারবা। আর কখন কখন তুমি পারবা? যদি কিনা এই বাড়া বা কমার যে অনুপাতটা, সেটা এই অনুপাতের যোগফল বা তার গুণিতকের সমান হয়। যেমন আমরা প্রথমে দেখেছি 3 আর 5 যোগ করলে 8, সো আগের ম্যাথে হচ্ছে 8 মিলেছিল, আর পরের ম্যাথে 8 মিলে নাই, কিন্তু এর গুণিতক যদি নেই, মানে 6 আর 10 16, সেটা কিন্তু মিলেছে। তো এইভাবে যদি কিনা গুণিতক আকারে মিলে, তখন হচ্ছে আমরা এটা করতে পারবো। সো এই পুরা জিনিসটার কনক্লুশন দেওয়ার জন্য আমি আরেকটা সিমিলার ম্যাথ রেখেছি, এবং এই ম্যাথটাও এসেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। বাট তার আগে আমরা একটু চেক করি আমার অঙ্কটা হয়েছে কিনা। কিভাবে চেক করব? এখানে আছে 4, ঠিক আছে? 4 থেকে আমি যদি 5 বাড়াই কত হয়? 9, তাহলে আমার এটা কিন্তু ঠিক আছে। অলরাইট। আর এখানে আছে -2। সো -2 থেকে কি আমি 5 কমাবো না 10 কমাবো? তো তুমি বুঝতেই পারছো, অবশ্যই 10 কমাবো, কারণ অনুপাত তো মিলা লাগবে। আর -2 থেকে 10 কমালে কত হয়? -12। অলরাইট। সো এইভাবে তুমি অঙ্ক করলে, যদি এই অঙ্কগুলো এক্সাম হলে আসে, দেখবে একদম জীবন সুন্দর হয়ে গেছে, নিমেষেই তোমার ম্যাথ সলভ হয়ে গেছে। ঠিক আছে? তো চলো আমরা পুরো জিনিসটা কতটুকু বুঝেছি এটা চেক করার জন্য আমরা ফাইনাল আরেকটা ম্যাথ করব। সো এই সবগুলা ট্রিক্স তো আমি অন্তর্বিভক্তকরণের জন্য দেখাচ্ছি, ঠিক আছে? বহির্বিভক্ত হলে আবার হচ্ছে আমার ফর্মুলাতেই যেতে হচ্ছে। ওকে, সো এখন আমরা লাস্ট ম্যাথটা দেখি। সো এখানে 1,4 আছে, আর এখানে হচ্ছে 9,-12। সো তুমি হয়তো ভাবতে পারো যে ভাই, এটা তো একই ম্যাথ দিছেন। না রে ভাই, এখানে কিন্তু ওরা 5:3 দিয়েছে। তো তার মানে এবার পয়েন্টটা একটু এই দিকে হবে, এই দিকে মনে করো 5 আর এই দিকে মনে করো 3। সো এবার আমি আবার আগের মতো বের করব। সো এখানে আছে 1, এখানে আছে 9। সেম প্রশ্ন, বেড়েছে না কমেছে? তুমি বলবা হচ্ছে বেড়েছে। কত বেড়েছে? 8 বেড়েছে। এখানে আছে 5 আর 3 যোগ করলে কত হয়? 8। তার মানে আমি এই ট্রিক্সে এই ম্যাথটা করতে পারবো। সো আমি যদি এই ট্রিক্সে ম্যাথটা করতে চাই, তাহলে দেখো, একের থেকে আগের ম্যাথগুলাতে আমি 3 বাড়িয়েছিলাম, ঠিক আছে? বাট এবার এটা যেহেতু 5:3, তাহলে এই ম্যাথে আমি কত বাড়াবো? ঝটপট উত্তর দাও, বুঝতেই পারছো কত বাড়াবো? 5 বাড়াবো। তাহলে একের সাথে 5 যোগ করলে কত হয়? 6। ঠিক আছে, আমি একটু চেক করে দেখি আমার অঙ্কটা হয়েছে কিনা। কিভাবে চেক করব? এই 6 থেকে আবার 3 বাড়াও, 6 থেকে 3 বাড়ালে কত হয়? 9। তার মানে আমার অঙ্কটা হয়েছে। ওকে, তো চলো এবার আমরা কোটি দেখি। কোটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 4, এখানে আছে -12। বেড়েছে না কমেছে? কমেছে। কত কমেছে? 16 কমেছে। কিন্তু এখানে আছে 5 আর 3 যোগ করলে কত হয়? যোগ করলে হয় 8। আমার অঙ্ক তো মিলছে না। কিন্তু না, আমরা এখানে যে ট্রিক্সটা অ্যাপ্লাই করব, 5:3 কে আমরা মনে মনে কত চিন্তা করব? আমরা অলরেডি বলেছি এটাকে চিন্তা করব 10:6। তাহলে এই 5টাকে আমি মনে মনে চিন্তা করব 10, আর 3টাকে আমি মনে মনে চিন্তা করব 6। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে হচ্ছে আমি এবার 4 থেকে কত কমাবো? 5 না 10? 10 কমাবো। কত হয়? -6। তাহলে এখানে আসবে হচ্ছে -6। আমার অঙ্কটা হয়েছে কিনা চলো একটু চেক করে দেখি। তাহলে -6 থেকে কি আরো 6 কমাবো? -6 থেকে আরো 6 কমালে কত হয়? -12। তার মানে আমার অঙ্কটা হয়েছে। আর তোমার যদি মনে হয় যে না ভাই, আপনার শর্টকাট আমার পছন্দ হচ্ছে না, ঝামেলা লাগছে, কমপ্লিটলি ফাইন, তুমি চাইলে ফর্মুলা দিয়েও করতে পারো। চলো ফর্মুলা দিয়ে করি। সেখানে 5 আর 3 কত? 8। এখানে 5, এখানে 3, প্রথমটার সাথে হচ্ছে দ্বিতীয়টা। তাহলে এখানে 5 × 9 আর 3 × 1 ক্যালকুলেট যদি করি, 5 আর 9, 5 আর 9 করলে হচ্ছে 45, 45 3 হচ্ছে 48, 48কে 8 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে হচ্ছে 6। ওয়াই এর ক্ষেত্রে নিচে হচ্ছে 8, 5 × 3। তাহলে এবার হচ্ছে 5 এর সাথে যেটা করব, এখানে কত? -12। তাহলে এখানে -12 থাকবে, আর এখানে থাকবে হচ্ছে 4, এখানে 8, আর এখানে হচ্ছে -50, তাহলে -60। আর এর সাথে এখানে আমি ভুলে মাল্টিপ্লাই সাইন দিয়েছি, এটা সাম হবে। ওকে, সো -60, তাহলে এখান থেকে হচ্ছে আমি আবার 12 অ্যাড করবো, তাহলে -48 আসবে। তাহলে -48 এখানে থাকলো, আমি যদি এটাকে সিম্পলিফাই করি এটা আসবে -6। তো 6,6। তোমার যেটা ভালো লাগে, তোমার যদি ক্যালকুলেশন ফাস্ট হয় তুমি চাইলে এভাবে করতে পারো। আর তুমি যদি মনে করো যে না, জাস্ট অঙ্কের দিকে তাকাবা, মনে মনে জীবন সুন্দর বলবা, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, সো ইটস ভেরি সিম্পল। অলরাইট, সো আমরা এই যে কম কম বেশি বেশি হ্যাকসটা, এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতেও
ইউজ করব, ঠিক আছে? তো আমরা দেখাবো যে চতুর্ভুজের যে চতুর্থ শীর্ষ যে ম্যাথগুলা কলেজে আমরা অনেক বড় করে করতাম, ওই ম্যাথগুলা জাস্ট অঙ্কের দিকে তাকাবা, মনে মনে বলবা জীবন সুন্দর, অঙ্ক শেষ। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে আপাতত এই টাইপে থাকি, আমরা নেক্সট টাইপেরটা আবার দেখবো। বাট এটা মনে রাখতে হবে, ওকে? এইটা যদি করো আমার আপত্তি নাই, বাট এটা মনে রাখতে হবে। ওকে, এবার আমাদের বহির্বিভক্ত করতে হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আগের হ্যাক্সটার কাজে লাগছে না। সো আমরা এটা কিভাবে করতে পারি, এবার আমাদের বহির্বিভক্তর ক্ষেত্রে একটা পয়েন্ট দেওয়া আছে 3, -1, আর একটা পয়েন্ট দেওয়া আছে 5, 2। সো এবার আমাদেরকে যোগ করব। সো আমাকে বলেছে 3:4 অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে এবার আমাকে বলো, সাপোজ আমি এদের একটা নাম দিই, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ। তো যেহেতু বহির্বিভক্ত করে তাহলে বিন্দুটা কি বাহিরে হবে। তো এবার আমাকে বলো বিন্দুটা কার কাছে থাকবে, পি এর কাছে না কিউ এর কাছে? ঝটপট একটু চিন্তা করে বলো। তো তুমি যদি চিন্তা করে বলো, তুমি অবশ্যই বুঝতে পারছো এখানে যেটা হবে এটা পি এর কাছে হবে। সো সাপোজ মনে করো, আচ্ছা আমি ছবিটা একটু রিয়ালিস্টিক করার জন্য পির ভ্যালুটা একটু কমিয়ে দিই, দাঁড়াও, তাহলে তোমাদের ভিজিবিলিটির জন্য আরো সুবিধা হবে। পিটা মনে করো এই জায়গায় দেই, এই হচ্ছে পি হুইচ ইজ 3, -1। আর এখানে মনে করো দিলাম হচ্ছে কিউটা এই জায়গায় দিই, এই হচ্ছে কিউ। তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে 5, 2। এখন আর এর পজিশনটা কোথায় হবে? তোমরা অলরেডি বলেছো পি এর কাছে, কারণ যেটা ছোট হয় সেটার কাছে হয়, ঠিক আছে? তাহলে আমি মনে করো পি এর কাছে দিলাম এরকম কোন একটা জায়গায়, এই মনে করো আর। তাহলে এই যে ডিস্টেন্সটা এটা হবে হচ্ছে 3 গুণ, আর এই যে ডিস্টেন্সটা এটা হবে 4 গুণ। তাহলে এখন এই ম্যাথসটা তুমি কিভাবে করবা? ফর্মুলা বসায় তুমি ঝটপট করে ফেলতে পারো। তো আমি যদি ফর্মুলা বসাই, এখানে এক্স এর ভ্যালু আসবে m1 - m2, ঠিক আছে? আর 1 এর সাথে গুণ করতে হবে 2, তাহলে এখানে আসবে হচ্ছে -1, আর 2 এর সাথে গুণ করতে হবে 1। তাহলে ক্যালকুলেট করো, এখানে আসবে -1, এখানে আসবে -3, এখানে আসবে হচ্ছে -12, ঠিক আছে? তাহলে যদি তুমি এদেরকে ক্যালকুলেট করো তাহলে ইট বিকামস -15, ঠিক আছে? সো এখানে হচ্ছে 3 এর সাথে আমি গুণ করেছি, না 3 এর সাথে, ধরো এখানে একটু একটু টাইপো হয়েছে, আমরা হচ্ছে বের করতে হবে। এখানে আছে 3 আর -4, আমি কি করব, m1 এর সাথে কি দ্বিতীয়টার ভুজ গুণ করব, তাহলে 3 × 5 আসবে। একটু ভুল করেছিলাম, ঠিক আছে? তাহলে এখানে আসবে 3 × 5, ঠিক আছে? সো প্রথমটার ভুজ আর এখানে কি দ্বিতীয়টার ভুজ, আর এটা তাহলে কি হবে -4 × 3। ওকে, এবার ঠিক আছে। তো এবার আমি যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে যেটা হবে এটা হবে 15, এটা আসবে হচ্ছে -12, তাহলে সিম্পলিফাই করলে এটা আসবে -3, যা কিনা আমাদের অপশনে নাই, তাহলে আমাদের আনসার হচ্ছে কোনোটিই নয়। তো আমরা মূল পরীক্ষায় আর বাকিটুকু আমরা বের করব না, বাট আমরা হচ্ছে যেহেতু আমরা এখানে জাস্ট প্র্যাকটিস করছি, তো এই জন্য আমরা হচ্ছে শেষের পার্টটুকু হচ্ছে বের করব, বাট এমনিতে মূল পরীক্ষায় আমরা কোনোটিই নয় দাগিয়ে দিব। এবার আমি যদি কিনা বাকি পার্টটুকু বের করতে চাই, তাহলে চলো দেখি ঘটনাটা কি ঘটে। তো এবার আমি যদি ওয়াই এর মান বের করতে চাই, সেখানে আসবে হচ্ছে কত, আবার আগের মতো 3 - 4, 3 - 4। তাহলে এবার আমি প্রথমটার সাথে কি দ্বিতীয়টার কোটি গুণ করবো, উইচ ইজ 3 × 2, আর এখানে কি 4 এর সাথে প্রথমটার কোটি গুণ করবো, উইচ ইজ -1। তাহলে আমি যদি ক্যালকুলেট করি, নিচে আসবে -1, এখানে 3 × 2 = 6, -4, তাহলে এটা হবে 10, এখানে আসবে -10। তাহলে আমার বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -10, -3। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে নান। আগের গুলোর অপশন একটু দাগিয়ে দিই, এই ক্ষেত্রে অ্যান্সার ছিল 6 - 6, 4 - 2, হ্যাঁ সব বাকিগুলোর অপশন সব দাগিয়েছি। এখন কথা হচ্ছে যে ভাইয়া এটার করার কি কোনো শর্টকাট আছে কিনা? উত্তর হচ্ছে এটা করার আসলে ডিরেক্ট শর্টকাট নাই, বাট এই সেম ম্যাথটা তুমি চাইলে অন্তর্বিভক্তর কনসেপ্ট ব্যবহার করে করতে পারো। কিভাবে দেখাই, তুমি একটু চিন্তা করে দেখো। এই পুরাটা আমি বলেছি 4 মানে কিউআর, আর এতটুক বলেছি আমি 3। তাহলে তুমি জাস্ট একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো তো, পুরাটুক 4, এতটুক 3, তাহলে এই এতটুক কত? এই এতটুকুকে তুমি চাইলে বলতে পারো না যে এতটুকু হচ্ছে ভাইয়া জাস্ট 1। ওকে, তাহলে এবার কিন্তু তুমি একটু ডিফারেন্ট ওয়েতে ম্যাথটা চিন্তা করতে পারো। সেই ওয়েটা কি? তুমি চিন্তা করতে পারো যেখানে পি মানে আর আর কিউ কে পি বিন্দু 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। আমি আবারও বলছি যে এইভাবে যে করতে হবে নট নেসেসারিলি, তুমি চাইলে এভাবে ফর্মুলা দিয়ে করে ফেলতে পারো তোমার যদি ভালো লাগে। আমি জাস্ট আরেকটা অল্টারনেট মেথড বলছি। তুমি কি চিন্তা করতে পারো,
কি বললাম যে এই পুরাটা তুমি বলেছো এই এতটুক 3 আর এই পুরাটা হচ্ছে 4, তাহলে আমি এইভাবে চিন্তা করতে পারি না এতটুক 3 আর এতটুক হচ্ছে 1? যদি এইভাবে আমি চিন্তা করি তাহলে দেখো আমি এটা বলতে পারি কিনা আর কিউ কে পি হচ্ছে 3:1 অনুপাতে কি করেছে, অন্তর্বিভক্ত করেছে। তো যদি তাই হয় তুমি এবার একটা মজার জিনিস খেয়াল করো, এখানে কত আছে 5, এখানে কত আছে 3, তো এটা বেড়েছে না কমেছে? তুমি অবশ্যই বলবা কত, এটা কমেছে। তো আমার প্রশ্ন হচ্ছে কত কমেছে, তুমি বলবা কি 2 কমেছে, রাইট? তো এবার দেখো যখন 1 গুণ তখন 2 কমেছে, তাহলে যখন 3 গুণ তাহলে কত কমবে? একটু জাস্ট কমন সেন্স ইউজ করো তো। 1 এখানে আছে, তাহলে 5 থেকে 2 কমলে হয় 3, তাহলে এখানে তুমি আরো 3 গুণ কমাবা। এই 2 এর 3 গুণ কত, 6, তাই না? তাহলে এবার দেখো তুমি যদি 3 থেকে 6 কমাও, তুমি সংখ্যা রেখে চিন্তা করো, এখানে আছে 3, এখানে 0, তুমি 6 কমাবা, তাহলে 3 থেকে 3 কমালে কত, 0, আরো 3 কমালে কত, -3, তাহলে এখানে এই বিন্দুটা হচ্ছে -3, তাহলে এই বিন্দুটা আসবে হচ্ছে -3। আচ্ছা, এখন সিমিলার ভাবে আমি যারা পুরোপুরি বোঝো নাই পরেরটা দেখো, পুরো ক্লিয়ার হয়ে যাবে। কোটির ক্ষেত্রে দেখো এখানে আছে কত 2, এখানে আছে কত -1, তো বেড়েছে না কমেছে? কমেছে। কত কমেছে? 3 কমেছে। তাহলে যখন 1 ঘর তখন 3 কমেছে, তাহলে যখন 3 ঘর তাহলে কত কমবে? 9 কমবে না? তাহলে দেখো আমি যদি -1 থেকে আরো 9 কমাই সেটা কত হবে? -10 হবে। তো এই হচ্ছে আর কি আমাদের আইডিয়া। তো তুমি যেভাবে খুশি, তুমি চাইলে এই ফর্মুলা দিয়েও করতে পারো, আবার তুমি চাইলে কম কম বেশি দিয়েও করতে পারো। বাট একটা কথা, কম কম বেশি কিন্তু আসলে বহির্বিভক্তর ক্ষেত্রে ডিরেক্টলি প্রযোজ্য না, কিন্তু আসলে প্রত্যেকটা বহির্বিভক্তর ম্যাথই তুমি আসলে অন্তর্বিভক্ত চিন্তা করে নিতে পারো। ঠিক আছে, এইভাবে তুমি চাইলে ম্যাথগুলা করতে পারো। তো তোমার আসলে যেটা ইচ্ছা, তোমার যেটা কনভিনিয়েন্ট, তুমি সেভাবে ম্যাথগুলা করতে পারো। অলরাইট, তো চলো এবার হচ্ছে আমরা অক্ষের সাপেক্ষে দেখি। সো মনে করো এখানে হচ্ছে যে আহ একটা বিন্দু রেখা দেওয়া আছে ax by c সমান 0। সো আমি যদি স্টেপ বাই স্টেপ যাই, মনে করি এখানে একটা সরল রেখা দেওয়া আছে ax + by + c সমান 0, আর এখানে দুটা বিন্দু আছে, একটা আছে x1 একটা আছে x2। তো আমাকে বলেছে যে সংযোগ রেখা যদি কিনা m1:m2 অনুপাতে বিভক্ত করে, তাহলে এদের অনুপাতের একটা শর্টকাট ওরা এখানে লিখে দিয়েছে। তো এই শর্টকাটটা আমরা মনে রাখবো। বাট এখানে ছোট্ট একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে এই যে অনুপাতটা m1:m2, এটার ভ্যালুটা পজিটিভও আসতে পারে নেগেটিভও আসতে পারে। তো আমরা যেটা মনে রাখবো, যদি পজিটিভ আসে তখন এটা হবে বহির্বিভক্ত, আর যদি কিনা নেগেটিভ আসে এটা হবে অন্তর্বিভক্ত। ঠিক আছে, এটার আরো একটা এক্সক্লুসিভ শর্টকাট হচ্ছে যদি ax + by এটা কোন একটা অক্ষ হয়, এক্স অক্ষ বা ওয়াই অক্ষ। যেমন আমি তোমাদেরকে একটু সহজে জিনিসটা এক্সপ্লেইন করি, তাহলে তোমরা আরো বেটার বুঝতে পারবা। মনে করো হচ্ছে এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা অক্ষ এঁকে ফেলি। সো মনে করো এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম। তো এবার আমি তোমাকে দুটা পয়েন্ট দিলাম, একটা পয়েন্ট মনে করো এই জায়গায় আছে পি x1 y1, আর একটা পয়েন্ট আছে মনে করো হচ্ছে কিউ x2 y2। তো এবার তুমি এদেরকে কি করলে, এদেরকে সংযোগ করলা। সংযোগ করার পরে তুমি এক্স অক্ষ কি এই পয়েন্টে অন্তর্বিভক্ত করেছে, তাহলে আমি এই পয়েন্টটা বের করতে চাই। এখন দেখো যেহেতু এটা এক্স অক্ষ, তাহলে এখানে কোটির মান কত হবে? কোটির মান অবভিয়াসলি হবে হচ্ছে 0। তাহলে আমি বলতে পারি যেটা মনে করো a,0 এরকম কোন একটা পয়েন্ট হবে। এবার আমি যদি কিনা হচ্ছে যে একটু আগে যে ফর্মুলাগুলো শিখেছি সেই ফর্মুলাগুলো যদি ব্যবহার করি, এই ফর্মুলাগুলো যদি ব্যবহার করি, কোটির মান কত বলেছে 0, আমি এটা এই ফর্মুলাটা ইউজ করতে চাই। তো আমি যদি ফর্মুলাটা ইউজ করি, দেখো কি আসবে, m1y2 + m2y1 ডিভাইডেড বাই m1 + m2 সমান কত, 0। কারণ এটা আমার কোটির মান, আর এখানে বোঝাই যাচ্ছে কোটির মান কত হবে, 0। এবার আমি যদি ক্যালকুলেট করি, তুমি দেখো এটাকে আমি ওই পাশে গুণ করে পাঠিয়ে দিই, তাহলে এটা হয় m1y2 + m2y1 সমান 0। তাহলে আমি যদি এটাকে লিখি m1y2 সমান -m2y1, উভয় পক্ষকে মনে করো আমি ভাগ দিলাম m2 দিয়ে, তাহলে এটা হচ্ছে m1/m2, m1/m2, আর ওই পাশে কি আসবে, আমি y2 দিয়ে যদি ভাগ দেই তাহলে এটা আসবে y1/y2, কিন্তু আগে একটা মাইনাস হবে। ঠিক আছে, সো এই আর কি এখানকার কাহিনী। সেটা হচ্ছে যে আমরা যদি নেক্সট টাইম যদি এক্স অক্ষের সাপেক্ষে হয়, এটা হচ্ছে তার অনুপাত। অনুরূপ ভাবে যদি ওয়াই অক্ষের সাপেক্ষে হয়, আমরা একদম সিমিলার ওয়েতে প্রুফ করতে পারি, যেটা আসবে হচ্ছে x1/x2।
ঠিক আছে। আর যখন অন্তর্বিভক্ত হবে, তুমি দেখো এখানে যখন অন্তর্বিভক্ত তখন এই জায়গায় কিন্তু মাইনাস সাইন আসছে, কিন্তু যখন বহির্বিভক্ত এই জায়গায় কি আসবে, প্লাস সাইন আসবে। কিভাবে এটা একটু দেখাই, জাস্ট আমি এটার উপরে ওভাররাইট করে দিই। দেখো যখন বহির্বিভক্ত হবে তখন পি আর কিউ কি, সাপোজ এখানে কিউ আছে আর এখানে একটা পয়েন্ট আছে পি প্রাইম, ঠিক আছে। তাহলে দেখো ফর্মুলা কি একই হবে না, জাস্ট এই প্লাসের জায়গায় কি হবে, এই প্লাসের জায়গায় কি হবে মাইনাস, তাহলে এই জায়গায় কি হবে মাইনাস, কিন্তু তখন এই জায়গায় কি হবে প্লাস। বুঝতে পারি? তাহলে পুরো জিনিসটার সামারি কি, পুরো জিনিসটার সামারি হচ্ছে যে যদি কিনা দুইটা পয়েন্ট থাকে x1 y1 x2 y2 এবং এটা যদি এক্স অক্ষ দ্বারা বিভক্ত হয়, সেক্ষেত্রে এখানে একটা মডুলাস দিয়ে দেওয়াটা বেটার হবে। সেক্ষেত্রে এদের অনুপাত হচ্ছে y1 ডিভাইডেড বাই y2, ঠিক আছে। সিমিলার ভাবে y অক্ষের ক্ষেত্রে কি হবে x1 ডিভাইডেড বাই x2। এখন এটা না হয় অনুপাত পেলাম, এখন হচ্ছে এটা কি অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত? এটার উত্তর হচ্ছে যদি মডুলাসের ভিতরে পজিটিভ থাকে তাহলে সে হবে হচ্ছে বহির্বিভক্ত, আর যদি নেগেটিভ থাকে সে কি হবে অন্তর্বিভক্ত। সো আমরা এটা শুধুমাত্র যে অক্ষের ক্ষেত্রে প্রযোজ্য তা না, এই সিমিলার আইডিয়া আসলে যে কোনো রেখার ক্ষেত্রেও প্রযোজ্য। সো আমরা এই কনসেপ্টটা যদি মনে রাখতে পারি আমরা পরের ম্যাথ গুলা খুব ইজিলি করে ফেলতে পারবো। সো চলো আমরা একটু কয়েকটা ম্যাথ করি, তাহলে মনে হয় আমাদের আরো ক্লিয়ার হবে। কি কি বলেছে, এক্স অক্ষ কোন অনুপাতে বিভক্ত করে। সো আমরা যদি জাস্ট শর্টকাটটা ইউজ করে এগুলো, যেহেতু এমসিকিউ, আমরা যদি একদম ঝটপট অ্যান্সার গুলো দিয়ে দিতে চাই, তুমি লক্ষ্য করে দেখো একটা পয়েন্ট হচ্ছে 4,7, সো মনে করো 4,7 এরকম কোন একটা জায়গা আছে 4,7, আরেকটা পয়েন্ট হচ্ছে 0,3, তাহলে এটা 0,3, তাহলে এইদিকে হচ্ছে 0 আর 3 হচ্ছে উপরের দিকে, তাহলে এরকম কোন একটা জায়গা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 0,3, চোখের আন্দাজে বোঝাই যাচ্ছে যে এটা আর যাই হোক অন্তর্বিভক্ত হবে না, এটা হয়তো বহির্বিভক্ত হবে, এই জায়গাটাতে বহির্বিভক্ত হবে। আচ্ছা, তো আমাদের যেটা বের করতে বলেছে অনুপাত বের করতে বলেছে। তো অনুপাত যদি বের করতে চাই, আমরা শিখেছি এক্স অক্ষ যখন থাকবে তখন হচ্ছে কোটির অনুপাত, একটা মডুলাস দিয়ে দিলে বেটার। তো সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো কোটির অনুপাত এখানে কত 7:3, ঠিক আছে। আর এখানে সাইন কি আসছে পজিটিভ, তার মানে এটা কি হবে বহির্বিভক্ত। বাট অপশন কোনোটাতে এই জিনিসটা নাই, তাহলে অ্যান্সার হবে হচ্ছে কোনোটিই নয়। ওকে, অলরাইট। সো এই ধরনের ম্যাথ গুলো, এবং এটা ধরো আমি এক্স অক্ষ দিয়ে বলেছি, পরীক্ষায় ওয়াই অক্ষ দিয়ে আসতে পারে অথবা অপশন ঠিকঠাক দিতে পারে, সেগুলো আমরা একটু জাস্ট অনেক বেশি প্র্যাকটিস করে রাখবো। অলরাইট, তো চলো এবার আমরা নেক্সট টাইপে চলে যাই। নেক্সট টাইপের ম্যাথটা বেশ সহজ, সেটা হচ্ছে যে আমরা ভর কেন্দ্র নিয়ে একটু আলোচনা করব। সো ভর কেন্দ্র সম্পর্কে আমাদের কি কি জানতে হবে একটু লক্ষ্য করে দেখো। প্রথম কথা, ভর কেন্দ্র কাকে বলে? ভর কেন্দ্র হচ্ছে একটা ত্রিভুজের যে মধ্যমা ত্রয় এর ছেদবিন্দু। এখন কথা হচ্ছে মধ্যমা কাকে বলে? মধ্যমা হচ্ছে কি, মনে করো এটা একটা ত্রিভুজ যার তিনটা শীর্ষ আছে, এটা মনে করো এ, এটা মনে করো বি, আর এটা মনে করো হচ্ছে সি। তো এই বিসি এর মধ্যবিন্দু মনে করো ডি, এডি, ঠিক আছে। তাহলে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে এর একটা মধ্যমা হচ্ছে এডি, তার মানে মধ্যমা মানে হচ্ছে কোন একটা বাহুর মধ্যবিন্দু আর বিপরীত শীর্ষের যোগফল। অনুরূপ ভাবে এখানে মনে করো এসি এর মধ্যবিন্দু মনে করো ই, তাহলে এখানে বি কি আরেকটা মধ্যমা। অনুরূপ ভাবে এবি এর মধ্যবিন্দু মনে করো এফ, তাহলে এখানে সিএফ হচ্ছে কি আরেকটা মধ্যমা। তো এই তিনটা যে মধ্যমা, এই তিনটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে এটাকে বলা হয় তার ভর কেন্দ্র, এবং এটাকে জি দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে। আর এখানে যদি এর স্থানাঙ্ক হয় x1, y1, বির স্থানাঙ্ক যদি হয় x2, y2, সির স্থানাঙ্ক যদি হয় x3, y3, তাহলে এই জির স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। সিমিলার ভাবে কোটি হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এভাবে আমরা খুব সহজেই ভরকেন্দ্র মানগুলো বের করে ফেলতে পারি। এখানে এই কথাগুলোই লিখা যে ভরকেন্দ্র কি, ত্রিভুজের মধ্যমাগুলোর ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে। আর অন্যান্য বহুভুজের ক্ষেত্রে ভরকেন্দ্র একটি কাল্পনিক বিন্দু যেখানে তাদের মোট ভর কেন্দ্রীভূত থাকে, এটা তোমরা ফিজিক্সে পড়ার কথা। আর ত্রিভুজের ভরকেন্দ্র বের করার ফর্মুলাটা অলরেডি আমরা বলে দিয়েছি। এখানে আরেকটা জিনিস পাশাপাশি আমাদের একটু মনে রাখতে হবে যে এই যে মধ্যমাগুলো, এটার যে ভরকেন্দ্র সেটা তাকে 2:1 অনুপাতে কিন্তু অন্তর্বিভক্ত করে। অর্থাৎ এখানে এজি হচ্ছে 2 আর জিডি হচ্ছে 1, এই অনুপাতে কিন্তু এটাকে অন্তর্বিভক্ত করে। তো এটাও একটু আমাদের মনে রাখতে হবে। অলরাইট, সেই জিনিসগুলো জানা থাকলে আমরা এই টাইপের যে ম্যাথ গুলো আছে খুব সহজে করে ফেলতে পারবো। চলো আমরা একটু ঝটপট করে ফেলি। প্রথম ম্যাথে বলেছে একটি ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু দেওয়া হচ্ছে 2, 7, এখানে আমরা ছবি এঁকে রেখেছি, আর আরেকটা হচ্ছে 6, 1, তাহলে আরেকটা হচ্ছে 6, 1। তো ওরা যেটা করেছে তৃতীয় শীর্ষবিন্দু না দিয়ে ওরা ভরকেন্দ্র দিয়েছে, ভরকেন্দ্র কত 6,4, আর আমাকে বের করতে বলেছে তৃতীয়টা কত। তো আমি মনে মনে চিন্তা করে নিই, তৃতীয়টা হচ্ছে x1, y1। তো এবার আমরা জাস্ট ফর্মুলা ইউজ করে দিলেই হচ্ছে। তাহলে ফর্মুলা কি দাঁড়ালো, প্রথম বিন্দু কত 2, দ্বিতীয় বিন্দু কত 6,
আর তৃতীয়টার ভুজ হচ্ছে x1, এই তিনটা যোগ করে আমরা ডিভাইডেড বাই কত লিখবো 3, তাহলে আমি ভরকেন্দ্রের ভুজ পাবো, যেটা প্রশ্নে দেওয়া আছে কত 6 দেওয়া আছে। তাহলে এবার আমি জাস্ট ক্যালকুলেট করলে x1 এর মান পেয়ে যাবো। তাহলে 3 দিয়ে গুণ করে এটা 18, আর এদিকে হচ্ছে 8, তাহলে x1 প্লাস 8, এই পাশে 18, তাহলে x1 ইকুয়ালস টু আসবে 10। ঠিক আছে, তাহলে এখানে দুইটা অপশন 10 আছে, তাহলে আমাকে বাকি কাজটাও করতে হবে। চলো কোটি বের করে ফেলি। তো কোটি যদি বের করতে চাই, কোটি কত কত আছে 7 প্লাস 1 প্লাস y1, তিনটার কোটি যোগ করলাম ডিভাইডেড বাই 3, ভরকেন্দ্রের কোটি কত 4, তাহলে এই পাশে কত আসে, এই পাশে আসে 12, এখানে আসে 8, তাহলে y1 ইকুয়ালস টু 12 থেকে 8 বাদ দিলে হয় হচ্ছে 4, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 10,4, অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। অলরাইট, সো এবার পরের ম্যাথ দেখি। পরের ম্যাথটা একদম ডিরেক্ট, এবিসির তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের আর ত্রিভুজাকার প্রয়োজন নাই, আমাকে ভরকেন্দ্র বের করতে বলছে। সো কি কি দেওয়া আছে, প্রথম ভুজ কত 2, এরপর কত 3, এরপর কত 5, ডিভাইডেড বাই কত 3। ঠিক আছে, আর কোটি কত 2 প্লাস 4 প্লাস 6 ডিভাইডেড বাই কত 3। সো ক্যালকুলেট করে ফেলো, আমরা ডাইরেক্ট ম্যাথ পেয়ে গেলাম। তাহলে এখানে কত, এখানে আসে হচ্ছে 5, 5 আর 5 এ কত 10, 10/3। সো দেখো অপশনে কি 10/3 একটা, হ্যাঁ একটাই, তাহলে এইটাই অ্যান্সার। এভাবে কিন্তু আমাদের সময় বাঁচাতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা যেহেতু এখন ক্লাসে আছে আমরা বাকিটুকু করতেছি। এটা হচ্ছে 10, এটা 12, 12 থেকে 3 দিয়ে ভাগ করলে হয় 4, তাহলে অ্যান্সার হচ্ছে হ্যাঁ মিলেছে। নেক্সট ওয়ান, আচ্ছা নেক্সট ওয়ানটা বেশ ইন্টারেস্টিং, এটা কোথায় এসেছে, আছে ইউনিভার্সিটিতে। নেক্সট ওয়ানটা আমরা একটু ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ওকে, সো নেক্সট ওয়ানে কি বলেছে, চলো নেক্সট ওয়ানে যেটা বলেছে যে এখানে এবিসি একটা ত্রিভুজ আছে, মনে করো এ হচ্ছে 8,2, দেন বিসি বাহু, এর মধ্যবিন্দু হচ্ছে ডি হুইচ ইজ 5,2। তোমাকে বলেছে ত্রিভুজের ভর কেন্দ্র কত। এখন তুমি হয়তো মনে মনে ভাবতে পারো এই ম্যাথ তুমি পারো না, বাট এই ম্যাথ তুমি পারো। কিভাবে পারো, চলো একটু ফেরত যাই। আমরা এখানে বলেছিলাম না যে ভর কেন্দ্র এই একটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ম্যাথ কিন্তু শেষ। তার মানে আমাদের এই যে ম্যাথটা, লাস্ট যে ম্যাথটা, এটা কিন্তু আসলে ভর কেন্দ্রের ম্যাথ না, এটা আসলে অন্তর্বিভক্তিকরণের ম্যাথ। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা যদি কিনা একটু ছবিটা কমপ্লিট করি বোঝার সুবিধার্থে। ওকে, সো এইটা যদি হয় আমাদের সেই মধ্যমা, তাহলে ভর কেন্দ্রটা এই জায়গায় কি করবে, 2:1 অনুপাতে কি করবে, অন্তর্বিভক্ত করবে। এবং এটা অলওয়েজ মনে রাখবো যে শীর্ষবিন্দু থেকে হবে 2, আর হচ্ছে মধ্যবিন্দু থেকে হবে 1, মানে এই দিকটা হবে বেশি আর এই দিকটা হবে কম। আবার উল্টায় ফেললে কিন্তু হবে না, এটি স্টুডেন্টদের কমন একটা মিস্টেক, মাঝে মধ্যে এক্সাম হলে উল্টায় ফেলে। আর যারা অপশন সেট করে ওরা এত ট্যালেন্টেড আল্লাহ, ওরা দেখা যায় মাঝে মধ্যে উল্টাটাও আবার অপশনে রাখে যাতে তুমি কনফিডেন্টলি ভুল করতে পারো। সো বি কেয়ারফুল, মানে উপরেরটা হবে 2, নিচেরটা কত হবে 1, মানে শীর্ষবিন্দু থেকে হবে 2 ঘর আর মধ্যবিন্দু থেকে হবে 1 ঘর। যাই হোক, এবার আমি ম্যাথটা করার চেষ্টা করি। তাহলে এই ম্যাথটা কিন্তু আসলে ছবি যেরকম দেখাচ্ছে এরকম না, ম্যাথটা কিরকম, ম্যাথ হচ্ছে এইরকম, যেখানে একটা বিন্দু দেওয়া আছে 8,2, আর একটা বিন্দু দেওয়া আছে 5,2, আর এই যে তাদের অন্তর্বিভক্তকারীন বিন্দু, যেখানে এটা কত 2 আর এটা কত 1। তাহলে এবার আমি যদি ফর্মুলা ব্যবহার করি, ফর্মুলা ব্যবহার করলে কি আসবে, এখানে x সমান m1 প্লাস m2, নিচে আসবে 3, 2 আর 1। ঠিক আছে, 2 এর সাথে গুণ করব কোনটা, পরেরটা, তাহলে 2 × 5, আর 1 এর সাথে কি প্রথমটা, তাহলে ক্যালকুলেট করলে এটা 10, আর এখানে 8, 18, 18 কে 3 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 6। সিমিলার ভাবে যদি y বের করি 2 + 1, ঠিক আছে, আর এখানে হচ্ছে আমরা যদি করি তাহলে এখানে দুইটাই 2, আরে নাইস, তাহলে এখানে আসবে হচ্ছে 2, 1, 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে 2 আর 2 এ কত 4, 4 আর 2 এ কত 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে 2, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 6,2। এখন তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবছো যে ভাই আপনি এতক্ষণ ধরে শর্টকাট শিখালেন, নিজেই কেন আবার এই নিয়মে করলেন, এটা তো শর্টকাটই করে ফেলা যায়। চলো শর্টকাটে করি। শর্টকাটের আইডিয়াটা কি, এখানে আছে 8, এখানে আছে 5, ঠিক আছে, সো কি বেড়েছে না কমেছে, উত্তর হচ্ছে কমেছে। কত কমেছে, উত্তর হচ্ছে 3 কমেছে। আর এখানে দেখো কত আছে, 2 আর 1 যোগ করলে কত 3। তাহলে তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসার জন্য তুমি 3 কমতেছো, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসার জন্য তুমি কত কমবা, ওই যে উপরে লেখা আছে 2 কমবা। তাহলে 6 থেকে 2 কমলে কত হয়, 6, সরি 8 থেকে 2 কমলে কত হয়, 6 হয়।
অলরাইট। আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এখানেও 2, এখানেও 2, ও বাড়েও নাই কমেও নাই। সো এটা মনে রাখবে, এটাও আর একটা শর্টকাট বা হ্যাক্স। যদি এরকম থাকে বাড়ছে কমছে কিছুই হচ্ছে না, তাহলে ওইটাই অ্যাজ ইট ইজ থাকবে। ঠিক আছে, মানে ওরা একই রেখা বরাবর বিন্দুগুলো আসলে কাজ করেছে, যেন বাড়া কমার ফ্যাক্টরটা আসে নাই। ঠিক আছে, যেমন আমি যদি তোমাদের একটু গ্রাফিক্যালি বুঝাই, 8,2 ও কোথায় আছে? 8,2 মনে করো এখানে যদি তুমি এটা দাগাঙ্ক দাও, মনে করো এটা হচ্ছে 8,2, এইদিকে মনে করো 2, তাহলে এটা মনে করো 8,2। 5,2 কোথায় আছে? 5,2 হচ্ছে মনে করো এরকম কোন একটা জায়গায়। এখন এদের যে অন্তর্বিভক্তকালীন বিন্দু, ঠিক আছে, সেটা অবশ্যই তার কোটি কত হবে, মানে তার পজিশন যাই হোক না কেন, এদিকে 2 এদিকে 1, তার পজিশন যাই হোক না কেন, যেহেতু সে সমান্তরাল ভাবে আছে, কোটি কিন্তু কি হবে, সেমই হবে। তো এটাও তোমাদের জন্য আরেকটা শর্টকাট, শর্টকাটের শর্টকাট। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের এই পর্বের। তো এই পর্বে আমাদের মূল ব্যাপারটা যেটা খেয়াল রাখতে হবে, অন্তর্বিভক্তকরণের ফর্মুলা কি, বহির্বিভক্তকরণের ফর্মুলা কি, এবং এটা কি কোন পাশে আছে এটা মনে রাখতে হবে। শর্টকাট দেখিয়েছি, মনে রাখতে হবে। আর হচ্ছে ভরকেন্দ্র আছে, ভরকেন্দ্র আসলে ঘুরে ফিরে ওই অন্তর্বিভক্ত বহির্বিভক্তকরণেরই ম্যাথ। আর পাশাপাশি এই মধ্যমা রিলেটেড ম্যাথও কিন্তু আসতে পারে। ঠিক আছে, সবার জন্য নিরন্তর শুভকামনা থাকলো। আর আমন্ত্রণ জানাচ্ছি পরের মাস্টার ক্লাসে। সালামু আলাইকুম।